ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। হয়তোবা আমি একটু আগে আসছি, সাউন্ড শোনা যায় নাই। সবাইকে একসাথে আসসালামু আলাইকুম। আশা করি আমরা প্রত্যেকেই ভালো আছি। সবাইকে একসাথে শুভ সন্ধ্যা। আমাদের লিজেন কেয়ারের পেজ থেকে অনেকদিন পরে পেজে চলে আসলাম। একটা না অনেক অনেক অনেকগুলো পেইডে লাইভ ক্লাস নিয়ে ফেলেছি, এবার পেজে চলে আসলাম সবার জন্য একসাথে। আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। অ্যাডমিশন পরীক্ষার ফেজ চলতেছে, এই টাইমে আসলে ভালো থাকা খারাপ থাকা কাকে বলে এটা আমি জানি, কিন্তু তারপরেও আসলে ভালো সুস্থ মানসিকতায় সুস্থভাবে পরীক্ষা দিতে হবে। সো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। লাইভে একটু দেরি হয়ে গিয়েছে আসতে, সো সেটার জন্য আমরা সবাই দুঃখিত। আজকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসের বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আমাদের আজকের বাংলা সলভ ক্লাসে তোমরা সবাই জানো যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এই ভর্তি পরীক্ষার যে এই টাইমটা, এখানে অনেকেই জানে না যে জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষাটা আসলে বাংলা প্রশ্নগুলো কেমন হয়। অনেকেরই বাংলা প্রস্তুতি অনেক ভালো, কিন্তু আসলে জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাটার্ন কেমন হয় সেটা না জানার জন্য অনেকের চান্স হয়ে যায় না, অনেকের চান্স হয় না। সো সেটাই আমরা সলভ করব। আর প্রশ্ন ব্যাংক সলভ করার একটা ট্রিক্স হচ্ছে, একটা প্রশ্ন দিয়ে তুমি 10টা প্রশ্ন সলভ করতে পারবা যখন তুমি ব্যাখ্যা সহ পড়বা। সুতরাং আজকের ক্লাসে আমরা ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্ন সলভ করব ইনশাআল্লাহ, যেখানে আমরা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করব এবং একটি প্রশ্ন দিয়ে আমরা ওই টপিকটাকে একদম শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সুতরাং এটা একই সাথে প্রশ্ন সমাধান ক্লাস এবং একই সাথে তোমাদের থিওরি ক্লাস, গাইডলাইন দেওয়ার ক্লাস, যত ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার আছে সব কিছুর জন্য ক্লাস। সো অল ইন ওয়ান ক্লাসে হচ্ছে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিন ইশরাক মিম, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। শুভ সন্ধ্যা। সন্ধ্যে 6টার সময় আমরা লাইভে চলে আসলাম। সবাই একটু দ্রুত দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও, এবং আপুর কথা ঠিকমতো শোনা যাচ্ছে নাকি সেটা একটু কমেন্ট করে জানাই দাও। সাউন্ড, নেট, লাইট সব কিছু ক্লিয়ার আছে কিনা সেটা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, এবং সেই সাথে তোমরা কে কোথা থেকে আজকে যুক্ত হচ্ছ সেটাও একটু আপুকে জানিয়ে দাও। ভালো নাই খালি টেনশন, হ্যাঁ টেনশন করে লাভ নাই, কারণ আসলে তুমি দিন শেষে যতটুকু পড়ছো ততটুকুই আসলে অ্যান্সার করতে পারবা এবং যতটুকু নিজের একদম বেস্টটা দিয়ে ট্রাই করবা। সুতরাং পরীক্ষার হলে ঢুকে অনেকে কোশ্চেন দেখে চিন্তা করে যে আমি কি চান্স পাবো, চান্স না পেলে কি হবে, প্রশ্নপত্র দেখে এরকম বাপ্পারাজ হয়ে যাওয়া যাবে না। প্রশ্ন যা আসুক না কেন তুমি তোমার নিজের বেস্টটা দিয়ে একদম চেষ্টা করে আসবা, এবং ফল দেওয়ার মালিক অবশ্যই তোমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা। সুতরাং সেটার চিন্তা করে তো আর লাভ নাই, তাই না? ওকে, সো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আমরা বাংলা প্রস্তুতি যাচাই করতে আজকের ক্লাস করব। হাউ আর ইউ আপু? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং তোমরাও অনেক ভালো আছো আমি এটা আশা করি। রংপুর থেকে, ওকে, কে কোত্থেকে আসছো আজকের ক্লাসে? পরীক্ষা কি পিছাবে? একটু আগেই বলছি, দেখো পরীক্ষা পিছাবে নাকি পরীক্ষা আগাবে এই চিন্তা করে আমাদের কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ পরীক্ষা দিতেই হবে। তোমাদের কাউকে অটোপাস দেয়া হবে না, তাই না? কাউকে তো অটোপাস দেয়া হবে না। সুতরাং যেটা করতে হবে, পরীক্ষা যেহেতু এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই, এখনো বিজ্ঞপ্তি দেয়া হয় নাই, যত আন্দোলন চলুক যত কিছুই চলুক, পরীক্ষা 9-10 তারিখ থেকেই শুরু। এটা মাইন্ড সেট আপ নিয়ে, এই মাইন্ড সেট আপ নিয়ে পড়াশোনা করো, প্রস্তুতি নাও। কারণ যদি পরীক্ষা না পেছায়, তাহলে যারা পায়ের উপর পা তুলে বসে থাকবা যে পরীক্ষা পেছাবে পরে পড়বো, তাদের কিন্তু পড়া হবে না। সুতরাং তোমরা ধরে নাও পরীক্ষা পেছাবে না। পরীক্ষা যদি পেছায়, আকাশে বাতাসে সব জায়গায় তোমরা খবর পেয়ে যাবা। সো ওই টেনশন করে কোনো লাভ নাই। এই টেনশন করা মানে সময় নষ্ট করা, তাই না? সুতরাং এই টেনশন বাদ দিয়ে সবাই পড়াশোনা করো। যেদিনই হোক পরীক্ষা হবে, কাউকে অটোপাস দিবে না। সো পড়তেই হবে। ইস, এমন যদি হতো, আহারে, সারা জীবন খালি আপনাদেরকে শর্ট সিলেবাসই দিয়ে যাবে, আপনারা সারা জীবন করোনার ব্যাচই হয়ে যাবেন, শর্ট সিলেবাসই দিবে আর সারা জীবন আপনাকে অটোপাসই দিবে, তাই না? ওকে, ফরিদপুর থেকে, সাভার থেকে আপনার আইডিটা দেন। আচ্ছা, বাহ, আরেকজন দিয়েও দিছে, দিব না বলার আগে আরেকজন দিয়েও দিছে। আচ্ছা দেন। ওকে, সাভার থেকে সব বন্ধুদেরকে মেনশন দিয়েছে খাদিজা, অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমরা চলে যাচ্ছি কুমিল্লা থেকে একজন জয়েন হয়েছে, উত্তরবঙ্গ, টাঙ্গাইল, আচ্ছা, এভরিথিং ইজ ওয়েল। ওকে, যশোর থেকে, নরসিংদী থেকে, সাভার, ঢাকা, বনশ্রী, রংপুর, ওকে।
ওয়ালাইকুম আসসালাম। যারা যারা কমেন্ট করছেন সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। বাহ, আমাদের সাথে খুবই অল্প সময়ে অনেক অনেক বেশি স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। চলেন আমরা আপনাদেরকে আর বসিয়ে না রেখে আজকের ক্লাসটা শুরু করে দেই। তার আগে বলে রাখি, আজকের ক্লাসে কিন্তু আমরা আজকের একটা ক্লাসে কিন্তু আমরা কি করব বলেন তো, একদম প্রশ্ন একদম ধরে ধরে সলভ করব। সুতরাং যেটা করব, আমরা সবগুলো প্রশ্নের ব্যাখ্যা সহ পড়ব ইনশাআল্লাহ। সো ব্যাখ্যা সহ পড়তে সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। আমরা ক্লাসটা শুরু করে দিব এখনই। ওকে, সো আমাদের প্রথম প্রশ্ন, আমাদের আজকের স্লাইডের প্রথম প্রশ্ন চলে আসছে। ভোরের পাখি, এক মিনিট, ভোরের পাখি, ওকে, ভোরের পাখি কার ছদ্মনাম? এক নাম্বার প্রশ্ন আমাদের আমাদের স্লাইডে চলে আসছে, স্ক্রিনে চলে আসছে। ভোরের পাখি কার ছদ্মনাম? রাইট অ্যান্সার কি হবে? এক নাম্বার প্রশ্ন আমাদের স্ক্রিনে চলে আসছে। দ্রুত দ্রুত অ্যান্সার করতে হবে। দেখবো আজকে কে সবার আগে অ্যান্সার দিতে পারে। প্রত্যেকটা প্রশ্ন সবার আগে একটু কম্পিটিশন লাগাই দিই আপনাদের মধ্যে। চলেন সবার ফার্স্টে কে অ্যান্সার করতে পারে আজকে? দ্রুত দ্রুত দেখি। ছন্দ বুঝি না, আচ্ছা ছন্দ বুঝাই দিব, ছন্দের ক্লাস করাবো। ওকে, ভোরের পাখি কার ছদ্মনাম? আচ্ছা, ভোরের পাখি কেন বলা হয়, কে কাকে বলছে, সবকিছু আজকে ব্যাখ্যা দিব। চলেন সবার ফার্স্টে অ্যানসার হচ্ছে, ভোরের পাখি বলা হয় বিহারী লাল চক্রবর্তীকে। ভোরের পাখি কাকে বলা হয়? বিহারী লাল। আরেকজনে আসছে বাহারি লাল। আবু জাফর, সে কোন দিন বাহারি লাল ছিল? বিহারী লাল চক্রবর্তী। এই বিহারী লাল চক্রবর্তী গীতি কবিতার ক্ষেত্রে, গীতি কবিতার ক্ষেত্রে নতুন ভাবে তিনি রোমান্টিকতা, তিনি প্রকৃতি, তিনি প্রেম এত সুন্দর করে নিয়ে আসছে গীতি কবিতার ক্ষেত্রে। সো তিনি বাংলা কবিতায় একটা অসামান্য অবস্থান তিনি রেখেছেন বাংলা কবিতায়, বিহারীলাল চক্রবর্তী। সো এর জন্য বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর, কে বলছে? রবীন্দ্রনাথ, শুধু রবীন্দ্রনাথ লিখবো। রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে বলেছেন ভোরের পাখি। তাহলে ভোরের পাখি কাকে বলা হয়? বিহারীলাল চক্রবর্তীকে। কে বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কেন বলেছে? গীতি কবিতায় অসামান্য অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলেছেন। দেখেন 5টা প্রশ্ন সলভ করে ফেলছি, 5টা। বিহারীলালকে কে বলছে? রবীন্দ্রনাথ। কে কাকে বলছে? রবীন্দ্রনাথ বলছে বিহারীকে। কেন বলছে? গীতি কবিতায় অবদান রাখার জন্য। কি বলছে? ভোরের পাখি বলছে। 5টা প্রশ্ন সলভ হয়ে গেছে। পারি না আপু? আচ্ছা, টাইপিং মিস্টেক। ওকে ওকে ওকে, কোনো সমস্যা নাই। তাহলে 5টা প্রশ্ন সলভ করে ফেলেছি, একটা দিয়ে আমরা 5টা প্রশ্ন সলভ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। চলেন পরের প্রশ্নে যাই। নিচের কোন বাক্যটি শুদ্ধ? আচ্ছা, শুদ্ধ বাক্যর জন্য আমাদের ফার্স্টে একটা নিয়ম শিখতে হবে শুদ্ধ বাক্যের জন্য, যেটা আমরা সবাই জানি ছোট্টবেলা থেকে জানি যে নাউনের আগে কি বসবে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, তাই না? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, একদম ছোট্টবেলা থেকে জানি, তাই না? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। ওকে, ছোট্টবেলা থেকে আমরা জানি। তাহলে নাউনের আগে নিশ্চয়ই নাউন বসে না, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। ওকে, তাহলে চলেন এখন আমরা দেখি গোপন এই জিনিসটা হচ্ছে একটা নাউন বা বিশেষ্য। আমরা এখন বাংলায় শিখবো, ঠিক আছে? বাংলায় শিখবো। তাহলে গোপন কি বলেন? গোপন হচ্ছে বিশেষ্য। আর গোপনীয়, এই গোপনীয় ব্যাপারটা কি? গোপনীয় ব্যাপারটা হচ্ছে বিশেষণ। গোপনীয় ব্যাপারটা কি? গোপনীয় ব্যাপারটা হচ্ছে বিশেষণ। তাহলে একটা কথা বলি, কথা কি? কথা হচ্ছে নাউন, এন দিয়ে লিখলাম, ঠিক আছে? কথা কি? কথা হচ্ছে নাউন। তাহলে নাউনের আগে কি বসবে? ডেফিনেটলি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম এখানে কোনটা? অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে গোপনীয়। তাহলে রাইট অ্যান্সার কি হবে? একটি গোপনীয় কথা বলি। রাইট অ্যান্সার কি হবে? অপশন বি। এবার একটু সবাই কমেন্ট করে জানান তো, আপু এই কথাটা বুঝছি নাকি, এই প্রশ্নটা এখন আমরা বুঝেছি নাকি, এটা একটু কমেন্ট করেন যে আপু এতদিন তো মুখস্থ করছি গোপন কথা, গোপনীয় কথা, এখন এই কথাটা বুঝছেন নাকি সেটা দেখেন। গোপন কখন বসবে? যদি বলি বিশেষ্য হিসেবে, আর গোপনীয় অ্যাডজেক্টিভ হিসেবে। বলেন এবার 2 নাম্বারের অ্যান্সারটা বুঝছেন নাকি? 2 নাম্বারের অ্যান্সারটা, 2 নাম্বারের যে অপশন বি, সেটা কি আপনারা বুঝেছেন? বুঝে অ্যান্সার করছেন? আলহামদুলিল্লাহ, বুঝছি, ভেরি গুড, আপনারা অনেক লক্ষ্মী বাচ্চা। এবার 3 নাম্বার, কোনটিতে মন্দ অর্থ উপসর্গ প্রযুক্ত হয়েছে? যারা আমার উপসর্গের ক্লাস করেছেন বা আমার সাজেশন গাইডলাইন মূলক
ক্লাস করেছেন যে জাহাঙ্গীরনগরে কোথা থেকে প্রশ্ন আসে, তারা প্রত্যেকেই বুকে হাত রেখে সত্যি কথা বলেন তো, আমি আপনাদেরকে বলছি না যে উপসর্গের অর্থ থেকে প্রশ্ন আসে, উপসর্গ থেকে যদি প্রশ্ন আসে তাহলে অর্থ থেকে প্রশ্ন আসবে। তাহলে একটু বলেন যে মন্দ অর্থে মানে খারাপ অর্থে উপসর্গটা কোনটা বসছে? প্রতি, উপ, পরি, অতি, কোন অর্থে, খারাপ অর্থে, মন্দ অর্থে কোনটা বসছে বলেন? অপশন 3 নাম্বারের কোন অপশনটা রাইট অ্যান্সার হবে? 3 নাম্বারের কোন অপশনটা রাইট অ্যান্সার হবে? উপসর্গের কিন্তু নিজস্ব অর্থ নাই, কিন্তু সে শব্দের আগে বসে অর্থ দ্যোতকতা সৃষ্টি করে। তো রাইট অ্যান্সার কি হবে বলেন তো? 3 এর রাইট অ্যান্সার কি হবে? ওকে, অনেকগুলো রাইট অ্যান্সার পেয়েছি। 3 এর রাইট অ্যান্সার হচ্ছে প্রতিশোধ, প্রতিশোধ। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখেন, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের তৃতীয় দর্শের স্থান ছিল। এখন আমি সবার কাছে একটা কোশ্চেন জানতে চাবো, আপনারা কি সিরাজউদ্দৌলা নাটকের দৃশ্যের স্থান মুখস্থ করতে চান নাকি একটা ট্রিক্স শিখতে চান? সবাই একটু কমেন্ট করেন তো। সিরাজউদ্দৌলা নাটকের, আমি কমেন্টগুলো দেখবো কারা কারা চায়। সিরাজউদ্দৌলা নাটকের দৃশ্য, অঙ্ক সংখ্যা এবং দৃশ্য, অঙ্ক এবং দৃশ্য, সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক এবং দৃশ্য, এইটা ট্রিক্সটা মনে রাখার জন্য, এটা ট্রিক্সটা কি আপনারা শিখতে চান? 1 মিনিটে 2 মিনিটে আমরা শিখবো এটা ট্রিক্স, ঠিক আছে? আপনারা একটু বলেন তো সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক আর দৃশ্যের ট্রিক্সটা কি শিখতে চান? তাহলে কমেন্ট করে জানান। চাইতে হবে, না চাইলে দিব না। আমি চাই আপু, আমি চাই। ট্রিক্স দেন, ট্রিক্স দেন, চাই। ওকে, ধন্যবাদ। চলেন আমরা এখন একটা ট্রিক্স শিখবো। সিরাজউদ্দৌলা নাটকের কয়টা অংশ বলেন তো? কয়টা অঙ্ক? সিরাজউদ্দৌলা নাটকের কয়টা অঙ্ক? অঙ্ক বানান কি ও থাকে, তাই না? কয়টা অঙ্ক? অঙ্ক সংখ্যা হচ্ছে 4টা। আচ্ছা, তাহলে প্রথম অঙ্ক সবাই খাতায় লিখেন, যার কাছে নোট নাই তিনি দেয়ালে লেখেন, দরকার হইলে গাছের পাতায় লেখেন, তাও লেখেন। প্রথম অঙ্কে কয়টা দৃশ্য আছে? প্রথম অঙ্কে কয়টা দৃশ্য আছে? 3টি দৃশ্য আছে। প্রথম অঙ্কে কয়টা দৃশ্য আছে? 3টা দৃশ্য আছে, সবাই লিখেন। প্রথম অঙ্কে কয়টা দৃশ্য আছে? 3টা। দ্বিতীয় অঙ্কে কয়টা দৃশ্য আছে বলেন তো? 3টা দৃশ্য আছে প্রথম অঙ্কে। দ্বিতীয় অঙ্কে আছে সেম 3। ওকে, তাহলে 3টা দৃশ্য আছে। এবার আসতেছি তৃতীয় অঙ্ক। তৃতীয় অঙ্কে কয়টা দৃশ্য আছে? তৃতীয় অঙ্কে আছে হচ্ছে 4টা। চারটা দৃশ্য। সর্বশেষ অঙ্ক চতুর্থ অঙ্কে কয়টা দৃশ্য আছে? মাত্র 2টা দৃশ্য আছে, ঠিক আছে? কয়টা দৃশ্য আছে? 2টা দৃশ্য। এবার কোন কোন অঙ্কে কয়টা দৃশ্য কিভাবে মনে রাখবো, দৃশ্যের স্থানগুলা কিভাবে মনে রাখবো, সেটা নিয়ে আমরা এখন একটা ট্রিক্স শিখবো, ঠিক আছে? 12টা দৃশ্য আছে, ভেরি গুড। 4টা অঙ্ক আর 12টা দৃশ্য, কিন্তু এই ক্ষেত্রে আমরা ছন্দ কি মনে রাখবো? 3 3 4 2 হবার কথা কি ছিল বলেন তো? 3 3 3 3 এরকম হবার কথা ছিল না? কিন্তু শেষের অঙ্কতে মাত্র 2টা। তাহলে ও যদি 2 হয়, একটা বেশি হয়ে গেল না? ওর থেকে তো একটা কমে গেছে, সেই একটা এখানে বসে 4 হয়ে গেল। এর জন্য আমাদের কি হইলো বলেন তো? 3 3 4 2 মোট কয়টা হয়েছে? মোট মিলে হয়েছে 12টা দৃশ্য। এবার আমরা দেখব 12টা দৃশ্য কিভাবে মনে রাখবো, 12টা দৃশ্যের যে স্থান, সেই 12টা দৃশ্যের স্থান কিভাবে মনে রাখবো এটা আমরা দেখব, রাইট? এটা আমরা দেখব। সো প্রথম অঙ্কের জন্য একটু লেখেন ফোর্ট নদী ঘসিটির বাড়ি, ঠিক আছে? প্রথম অঙ্ক, ঠিক আছে? প্রথম অঙ্ক। তাহলে দৃশ্য কয়টা? 3টা। তাহলে লিখেন, সবাই লিখেন, একটু ছন্দটা লেখেন। ফোর্ট নদী ঘসিটির বাড়ি, ফোর্ট নদী ঘসিটির বাড়ি, ফোর্ট নদী ঘসিটির বাড়ি। এবার আমি অন্য কালার দিয়ে আন্ডারলাইন করব। ফোর্ট নদী ঘসিটির বাড়ি, ফোর্টটাকে আন্ডারলাইন করলাম, নদীকে আন্ডারলাইন করলাম, ঘসিটির বাড়িকেও আন্ডারলাইন করব ডেফিনেটলি। তাহলে দেখেন 3টা পাইলাম। দেখেন 1 2 3। প্রথম অঙ্কর জন্য আমরা এই ছন্দটা শিখবো, ঠিক আছে? এই ছন্দটা শিখবো, ফোর্ট নদী ঘসিটির বাড়ি, ঠিক আছে? ফোর্ট নদী ঘসিটির বাড়ি। তাহলে কি হবে? ফোর্ট উইলিয়াম দুর্গ প্রথম দৃশ্য, ঠিক আছে? আচ্ছা, ভাগীরথী নদী দ্বিতীয় দৃশ্য, ঘসিটি বেগমের বাড়ি তৃতীয় দৃশ্য, ফোর্ট নদী ঘসিটির বাড়ি। এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের দৃশ্য সংখ্যা, দৃশ্য স্থান, ঠিক আছে? ওকে, ফোর্ট নদী ঘসিটির বাড়ি, এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের
দৃশ্যস্থান। ভেরি গুড, যারা হচ্ছে বন্ধুদের মেনশন দিচ্ছেন একটু দ্রুত দ্রুত মেনশন দেন যেন বন্ধু এসেই ফোর্ট নদী ঘসেটির বাড়িতে চলে যেতে পারে, ঠিক আছে? একটু দ্রুত দ্রুত মেনশন দেন ফোর্ট নদী ঘসেটির বাড়ি। তাহলে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য ফোর্ট উইলিয়াম দুর্গ, দ্বিতীয় দৃশ্য ভাগীরথী নদী, তৃতীয় দৃশ্য ঘসেটি বেগমের বাড়ি। প্রশ্ন আসছে কি প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য কোথায় বলেন? ঘসেটি বেগমের বাড়ি। রাইট অ্যান্সার কি হবে? ঘসেটি বেগমের বাড়ি, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ফোর্ট নদী ঘসেটির বাড়ি। এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অঙ্কে। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অঙ্কে। বলেন তো দ্বিতীয় অঙ্কে কয়টা দৃশ্য আছে? দ্বিতীয় অঙ্কে মাত্র 3টা দৃশ্য আছে। রাইট বাচ্চারা, দ্বিতীয় অঙ্কে 3টা দৃশ্য আছে। এবার আমরা এই ছন্দটা শিখব। দ্বিতীয় অঙ্কের জন্য কি ছন্দ শিখব? নবাব মির্জাফর, নবাব মির্জাফর মিরন, নবাব মির্জাফর মিরন। এখানেও আমরা 3টা আন্ডারলাইন করব। নবাব আন্ডারলাইন করব হচ্ছে মির্জাফর, এরপর আন্ডারলাইন করব হচ্ছে আবার মিরন। নবাব মির্জাফর মিরন, ঠিক আছে? নবাব মির্জাফর মিরন। ওকে, তাহলে আমরা দ্বিতীয় অঙ্কের 3টা দৃশ্য আছে। কয়টা দৃশ্য আছে? 3টা দৃশ্য আছে। আচ্ছা, অন্য গালি দিয়ে লিখি, 3টা দৃশ্য আছে। দ্বিতীয় অঙ্কে কয়টা দৃশ্য আছে? 3টা দৃশ্য আছে। নবাব মির্জাফর মিরন। তাহলে নবাবের বাড়ি, এটা হচ্ছে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। আচ্ছা, প্রথম দৃশ্য। তারপরে মির্জাফরের বাসি বা মির্জাফরের যে আবাসস্থল, এটা হচ্ছে দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য, ঠিক আছে? দ্বিতীয় দৃশ্যস্থান। আর যে মিরনের আবাসস্থল, এটা হচ্ছে দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যস্থান, ঠিক আছে? মনে রাখবে? মনে থাকবে নাকি? মনে রাখবে বলতেছি, মনে থাকবে নাকি বলেন? মনে থাকবে? নবাব মির্জাফর মিরন। প্রথম অঙ্কের জন্য কি শিখছিলাম? প্রথম অঙ্কের জন্য আমরা শিখেছিলাম ফোর্ট নদী ঘসেটির বাড়ি। দ্বিতীয় অঙ্কের জন্য কি শিখেছি? নবাব মির্জাফর মিরন, ঠিক আছে? দ্বিতীয় অঙ্কের জন্য আমরা কি দেখতেছি? নবাব মির্জাফর মিরন, নবাবের, হ্যাঁ ওকে নবাবের দরবার, মির্জাফরের আবাস, মিরনের আবাস। ভেরি গুড। এবারে আমরা দ্বিতীয় অঙ্ক শেষ। আমরা আপনাদেরকে বেশি সময় দিব না, দ্রুত দ্রুত লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি তৃতীয় অঙ্কে, ঠিক আছে? তৃতীয় অঙ্কে কয়টা দৃশ্য আছে জানি বলেন তো? তৃতীয় অঙ্কে 4টা দৃশ্য আছে। কয়টা দৃশ্য আছে তৃতীয় অঙ্কে? 4টা দৃশ্য আছে, ঠিক আছে? ওকে, এইবার তৃতীয় অঙ্কের জন্য আমরা কি ছন্দটা শিখবো বলেন তো? লুৎফুন নেসা, ঠিক আছে? লুৎফুন নেসাকে আমরা লুৎফু লিখবো, ঠিক আছে? লুৎফুন নিসাকে আমরা কি লিখবো? ঠিক আছে, লুৎফু লিখবো। ওকে, এটা শর্ট করে লিখলাম, যার লুৎফুন নিসা লিখতে মন চায় তিনি লেখেন, ঠিক আছে? লুৎফুন নিসা পলাশী যুদ্ধ মুর্শিদাবাদে। লুৎফুন নিসার পলাশীর যুদ্ধ কই হয়েছে? মুর্শিদাবাদে। কোথায় হয়েছে? মুর্শিদাবাদে। লুৎফুন নিসার পলাশীর যুদ্ধ কই হয়েছে? মুর্শিদাবাদে। ওকে, আচ্ছা, তৃতীয় অঙ্কের কয়টা দৃশ্য? 4টা দৃশ্য। কি ছন্দ শিখলাম আমরা? লুৎফুন নিসার পলাশীর যুদ্ধ মুর্শিদাবাদে। আন্ডারলাইন করেন লুৎফুন নিসা, আন্ডারলাইন করেন পলাশী, আন্ডারলাইন করেন যুদ্ধ, আন্ডারলাইন করেন মুর্শিদা। আলাদা আলাদা আন্ডারলাইন করবেন। কেন? কারণ এটা হচ্ছে তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য, এটা হচ্ছে তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য, এটা হচ্ছে তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য, আর এটা হচ্ছে তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য। এবার দেখেন কি বলবো? লুৎফুন নেসার যে দরবার, লুৎফুন নেসার যে স্থান, লুৎফুন নেসার যে বাড়ি, এটাতে তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য শুরু হয়েছে। পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার যে টেন্টটা ছিল, সিরাজউদ্দৌলার যে পলাশীর প্রান্তরে যে সিরাজউদ্দৌলার স্থানটা ছিল, সেইখানে হচ্ছে দ্বিতীয় দৃশ্য। আর যুদ্ধের প্রান্তরে, যুদ্ধের ময়দানে হচ্ছে তৃতীয় দৃশ্য। এরপরে মুর্শিদাবাদে চতুর্থ দৃশ্য। তৃতীয় অঙ্কে কয়টা দৃশ্য আছে? 4টা, ঠিক আছে? কয়টা আছে? 4টা।
ওকে, রুদ্র বলতেছেন। হ্যাঁ রুদ্র, আপনি 5 বার বললেও আমি বুঝবো, 10 বার বললেও আমি বুঝবো যে রুদ্র বলতেছে। ঠিক আছে রুদ্র, ঠিক আছে, ক্লাস করেন মনোযোগ দিয়ে। তাহলে লুৎফুন্নেসা পলাশীর যুদ্ধ মুর্শিদাবাদে, এই ছন্দটা আমরা শিখলাম তৃতীয় অঙ্কের জন্য। এইবারে আমরা একদম শেষ অঙ্কে চলে যাব, চতুর্থ অঙ্ক। ঠিক আছে, আমাদের মির্জাফর মানে সিরাজউদ্দৌলার হচ্ছে চতুর্থ অঙ্ক। কয়টা দৃশ্য আছে বলেন তো? সবচেয়ে কম 2টা দৃশ্য আছে। কয়টা দৃশ্য আছে? 2টা। এটার জন্য আমরা একটা ছন্দ শিখবো, সেটা হচ্ছে মির্জাফরের দরবার জাফরগঞ্জের কায়েতখানা। মির্জাফরের দরবার, তাহলে আমরা মীর লিখি, তাই না? মীরের দরবার, যত শর্ট করে লেখা যায়, মীরের দরবার জাফরের কায়েতখানা। ওকে, এইবার এই ছন্দটা আমরা 2টা ভাগ করব, মীরের দরবার, এরপরে ভাগ করব হচ্ছে জাফরের কায়েতখানা। এটা 2টা দৃশ্য আছে, তাই না? চতুর্থ অঙ্কে 2টা দৃশ্য আছে। তার মানে মির্জাফরের যে দরবার সেটা হচ্ছে আমাদের চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য, এবং দ্বিতীয় দৃশ্যটা কি? দ্বিতীয় দৃশ্যটা হচ্ছে জাফরগঞ্জের কায়েতখানা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দৃশ্য। সো চতুর্থ অঙ্কের 2টা দৃশ্য এখানেই শেষ। ঠিক আছে, ওকে, 2টা দৃশ্য এখানেই শেষ। ওকে, ওয়ালাইকুম আসসালাম যারা যারা ক্লাসে এখন যুক্ত হচ্ছেন। এক্সট্রা কথা কেউ বইল না? হ্যাঁ, এক্সট্রা কথা বইলেন না। দেখেন 4টা অঙ্ক আমরা শেষ করেছি। কয়টা অঙ্ক? 4টা অঙ্ক। প্রথম অঙ্কে কয়টা দৃশ্য? 3টা। ফোর্ট নদী, ঘসিটির বাড়ি, ফোর্ট নদী, ঘসিটির বাড়ি, ফোর্ট উইলিয়াম, ভাগীরথী নদী, ঘসিটি বেগমের বাড়ি, 3টা অঙ্ক, 3টা দৃশ্য। ওকে, এরপরে আমরা সেকেন্ড অঙ্কে যাব, নবাব মির্জাফর মিরন। তৃতীয় অঙ্কে যাব, তৃতীয় অঙ্ক কি? লুৎফুন্নেসা পলাশীর যুদ্ধ মুর্শিদা। ঠিক আছে, ওকে, ওয়াও সুন্দর, সুমাইয়া সুন্দর করে লিখে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে 3টা, নবাব মির্জাফর মিরন, ভেরি গুড। 3 নাম্বার। তৃতীয় অঙ্ক হচ্ছে 4টা, লুৎফু পলাশীর যুদ্ধ মুর্শিদাবাদ, এক্স্যাক্টলি। চতুর্থতে 2টা আছে, মির্জাফরের দরবার জাফরগঞ্জের কায়েতখানা, ভেরি গুড। সুমাইয়া সুমু খুব সুন্দর করে কমেন্ট করে লিখে দিয়েছে। যারা যারা মিস করে গেছেন ওর কমেন্ট দেখে সবাই একটু লিখে রাখবেন। ঠিক আছে, ছন্দ মনে রাখার কৌশল, এই যে ছন্দ শিখাই দিলাম, ফোর্ট নদী, ঘসিটির বাড়ি, নবাব মির্জাফর মিরন, লুৎফুন্নেসা পলাশীর যুদ্ধ মুর্শিদা, মির্জাফরের দরবার জাফরগঞ্জের কায়েতখানা। ঠিক আছে, আচ্ছা, এবার এই ছন্দ যদি মনে রাখতে হয় তাহলে লয়, তাল, সুর মিশ্রিত করে একটা গান বানাই ফেলেন, তাহলে মনে থাকবে। এটা ছাড়া আর মনে থাকার দরকার নাই। ওকে, এবার চলেন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। সিয়াম আমার বন্ধু এসে পড়েছে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সর্বদর্শীয় অবস্থান থেকে কাহিনী বর্ণনা করা হয়েছে কোন রচনাটিতে? দেখেন, সর্বদর্শীয় অবস্থা থেকে কাহিনী বর্ণনা করেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কে বর্ণনা করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এইবার বলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত রচনা আমাদের সিলেবাসে কোনটা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত রচনা আমাদের সিলেবাসে কোনটা? একটু দ্রুত কমেন্ট করে জানান। শরৎচন্দ্র। তাহলে সর্বদর্শীয় অবস্থান থেকে কাহিনী বর্ণনা করা হয়েছে আমাদের বিলাসী রচনা থেকে, কারণ শরৎচন্দ্রের কোনটা আছে? বিলাসীই আছে। এই ক্লাস কি শুধুই জাহাঙ্গীরনগরের জন্য? না ভাই, এই ক্লাস হচ্ছে আমাদের বাংলার জন্য। সো জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাটার্ন যদি আপনাকে জানতে হয় এই ক্লাস করতে হবে, এবং সেই সাথে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রিপিট হয়। সুতরাং আপনি অন্য যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন না কেন, বাংলা প্রস্তুতি যাচাই করার জন্যই কিন্তু আজকের ক্লাসটা। ওকে, সো বাংলা প্রস্তুতি, এই শেষ সময়ে কার বাংলা প্রস্তুতি কেমন এটাই আমরা আজকে জেনে নিচ্ছি, যাচাই করতেছি। সুন্দর করে শিখাইলা রেবেকা। হ্যাঁ, সুন্দর করে শিখিয়েছি, বানান ঠিক করেন, খ হবে খ, টাইপিং মিস্টেক। ওকে, আমার খুবই পছন্দের স্টুডেন্ট। ওকে, বিলাসী ঝিনাইদহ থেকে, জি। ওকে, এবার আমরা 6 নম্বরে যাচ্ছি। সাধুরীতির বৈশিষ্ট্য 9 কোনটা? সাধুরীতির বৈশিষ্ট্য 9 কোনটা? রাইট অ্যান্সার কি হবে? দেখেন, সাধুরীতিতে গুরুগম্ভীর ভাব থাকবে, তৎসম শব্দ থাকবে, এটা আমরা সবাই জানি। ব্যাকরণে সুনির্ধারিত নিয়ম অনুসরণ করবে। সাধুরীতি কি জানেন? সমাজের সুশীল সমাজ। ঠিক আছে, মনে রাখবে, আমাদের যে সাধুরীতি সেটা হচ্ছে সমাজের সুশীল ব্যক্তি সমাজ। ঠিক আছে, এরা নিয়ম অনুসরণ
উচ্চারণ করবে, এরা একটু গুরুগম্ভীর হবে, এরা এত মজা করে না, এরা তো চিল করে না, পদবিন্যাস সব কিছু ঠিকঠাক থাকবে। তাহলে এখন ভুল তালে কোনটা বলেন তো? সাধুরীতিতে কোনো সংক্ষিপ্ত আর সহজ বলতে কোনো জিনিস নাই, সাধুরীতি পুরাটাই একটা কঠিন বিষয়। সুতরাং এই ভুল ইনফরমেশন কোনটা বলেন তো? ভুল ইনফরমেশন হচ্ছে 6D, অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভুল ইনফরমেশন এটা। সংক্ষিপ্ত এবং সহজবোধ্য কি হবে বলেন তো? সংক্ষিপ্ত এবং সহজবোধ্য হবে চলিত রীতি হবে সংক্ষিপ্ত এবং সহজবোধ্য। ওকে, আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি? আমরা জানি যে বাংলার আদি জনগোষ্ঠী সর্বপ্রথম বাংলা কোথা থেকে আসছে বলেন তো? ইন্দো ইউরোপীয়, ইন্দো একটা হাইফেন আছে, তারপর ইন্দো ইউরোপীয় থেকে কোথায় গেছে বাংলার আদি জনগোষ্ঠীর ভাষায়? কোথায় গেছে? অস্ট্রিক ভাষায় গেছে বাংলার আদি জনগোষ্ঠী। ইন্দো ইউরোপীয় এটা হচ্ছে একটা ভাষা গোষ্ঠী, ঠিক আছে? ইন্দো ইউরোপীয় কি? একটা ভাষা গোষ্ঠী। এখান থেকে যে আদি জনগোষ্ঠী ছিল এদের ভাষা কোথায় পরিণত হয়েছে? অস্ট্রিক। আদি জনগোষ্ঠীর ভাষা কি? অস্ট্রিক। ওকে, আদি জনগোষ্ঠীর যে ভাষা সেটা কি? অস্ট্রিক ভাষা। ওকে, একদম ঠাড়া মুখস্থ করে ফেলেন, যারা এতদিন পড়েন নাই একদম এখন ঠাড়া মুখস্থ করেন। ওকে, আচ্ছা, এইখান থেকে এখন আমরা একটা জিনিস পড়বো, ঠিক আছে? সবাই খাতা কলম নেন, আবার খাতা কলম নেন। আজকের ক্লাস যারা করবেন সবাই খাতা কলম নিয়ে হাজির হবেন। যদি আপনি না লিখেন তাহলে আপনার লস। যদি সামনে খাতা না থাকে তাহলে বইয়ের পাতায়, গাছের পাতায়, দেয়ালে, যেখানে মন চায় সেখানে লেখেন, কিন্তু লিখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব আমাদের মধ্যযুগ, ঠিক আছে? কোথায় আমরা চলে যাব? চলেন আমরা সবাই মিলে, লিজেন কেয়ারে এখন কয়জন আছে? লিজেন কেয়ারে এখন অলমোস্ট 300 স্টুডেন্ট আছে, মাশাআল্লাহ। লিজেন কেয়ারের এই 300 স্টুডেন্ট মিলে চলেন আমরা চলে যাব কোথায় বলেন তো? এখন আমরা চলে যাব মধ্যযুগে। এই মধ্যযুগে দেখেন, সবাই একটু খেয়াল করেন, এই মধ্যযুগে আমাদের একটা রচনা হচ্ছে মঙ্গল কাব্য। মধ্যযুগের অন্যতম রচনা কি? মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্য জিনিসটা কি ভাই? মঙ্গল কাব্য জিনিসটা হচ্ছে মঙ্গল কামনা করার জন্য যে সব কাব্য রচনা করা হইতো সেটা হচ্ছে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যর ভেতরে এক ধরনের কাব্য আছে, সেটা হচ্ছে অন্নদা মঙ্গল, ঠিক আছে? এই মঙ্গল কামনা তো অনেক কিছুরই হইতে পারে, তাই না? তার মানে একটা টাইপ হচ্ছে অন্নদা মঙ্গল। এখন দেখেন, অন্ন মানে কি বলেন তো? এই যে অন্ন, এই অন্ন মানে কি? অন্ন মানে হচ্ছে ভাত, তাই না? অন্ন মানে হচ্ছে ভাত। তার মানে মানুষজন, মধ্যযুগের মানুষজন ভাতের জন্য, খাবারের জন্য যে মঙ্গল কামনা করতেন সেটাকে কি বলে বলেন তো? সেটাকে, সেই মঙ্গল কামনা করার কবিতাগুলো হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য, ঠিক আছে? অন্নদা মঙ্গল কাব্য। এই অন্নদা মঙ্গল কাব্যে ঈশ্বর পাটুনি কে? ঈশ্বর পাটুনি বানান দীর্ঘ ইকার। ঈশ্বর পাটুনি অন্নদা মঙ্গল কাব্যে, ঠিক আছে? অন্নদা মঙ্গল কাব্যে ঈশ্বর পাটুনি বলছিলেন, তার সন্তানের জন্য বলছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঈশ্বর পাটুনি বলছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা তার প্রার্থনা ছিল। তো এই যে ঈশ্বর পাটুনি বলল, এই উক্তিটা ঈশ্বর পাটুনি, ঠিক আছে? কিন্তু এই অন্নদা মঙ্গল কাব্যটা কে লিখছে? অন্নদা মঙ্গল কাব্যটা লিখেছেন ভারতচন্দ্র রায় গুণাঙ্কর। তাহলে রাইট অ্যান্সার কি হবে বলেন তো? রাইট অ্যান্সার হবে হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাঙ্কর। তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন শিখলাম এখান থেকে। এটা কোত্থেকে আসছে এই লাইনটা? এই লাইনটা আসছে মঙ্গল কাব্য থেকে। মঙ্গল কাব্যের কোন কাব্য থেকে আসছে? অন্নদা মঙ্গল থেকে। অন্ন মানে কি? ভাত। ভাতের জন্য যে কাব্যগ্রন্থ লেখা হয়েছিল সেটা হচ্ছে অন্নদা মঙ্গল। কে লিখেছেন? ভারতচন্দ্র রায় গুণাঙ্কর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই লাইনটা মঙ্গল কাব্যে কে বলেছিল? ঈশ্বর পাটুনি। তাহলে দেখেন, একই সাথে আমরা কতগুলো প্রশ্ন সলভ করে ফেললাম। একই সাথে আমরা কতগুলো প্রশ্ন সলভ করলাম। ঈশ্বর পাটুনি, এক্স্যাক্টলি ঈশ্বর পাটুনি প্রার্থনা করেন, ঠিক আছে? একটু বন্ধুদেরকে মেনশন দেন এবং সেই সাথে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করেন, ক্লাসের স্টুডেন্ট সংখ্যা আরো বাড়ায় দেন।
ওকে, সো আপনারা সবাই জানেন যে আমাদের জিও ক্র্যাশ কোর্স চলছে। যদি ভর্তি পরীক্ষা পিছায় দেয় আপনাদের জন্য একটা আরো সুন্দর সুযোগ, সেটা হচ্ছে জিও ক্র্যাশ কোর্সে ভর্তি হয়ে যাওয়া। মাত্র 499 টাকা, তাই না? মাত্র 499 টাকায় আপনি জাহাঙ্গীরনগরের কোর্স করতে পারতেছেন, সেই সাথে জিইউ বুস্টার বইটাও পিডিএফটা ফ্রি পেয়ে যাচ্ছেন। যারা এখনো ভর্তি হন নাই হতভাগা, আপনারা সবাই একটু ভর্তি হয়ে যান, ঠিক আছে? ওকে, এবার দেখেন 9 নম্বর প্রশ্ন, নিচের কোন উত্তরটি ঠিক? জ ঘোষ বর্ণ অল্প প্রাণ, বর্গীয় জ ঘোষ বর্ণ মহাপ্রাণ, ঝ ঘোষ বর্ণ অল্প প্রাণ, ঝ অঘোষ বর্ণ মহাপ্রাণ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে একটু দ্রুত কমেন্ট করে জানান, একটু দ্রুত কমেন্ট করে জানান যে এটার রাইট অ্যান্সার কি হবে। ঈশ্বর পাটনি, এগুলা কি নাম? জি ভাই, এগুলা হচ্ছে এগুলাই নাম, ঠিক আছে? মনুয়েল দে আসুমসাও, নাথানিয়াল ব্রাসি হেলহেড, এদের নামও মনে রাখতে হবে। এই ভর্তি পরীক্ষা আপনাদেরকে এদের নাম মনে রাখতে হবে। ওকে, এবার চলেন আমরা 9 নাম্বার প্রশ্নটা সলভ করি। চলেন, এই জ আমরা যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা এখন চ বর্গীয় বর্ণগুলো লিখবো। চ ছ জ ঝ ইয়, এই তো 5টা, তাই না? এটা হচ্ছে চ বর্গীয় বর্ণ। তো আমরা জানি যে এরা একটা সিকোয়েন্স মেনটেন করে। প্রথম বর্ণটা হচ্ছে অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, তারপরেরটা অল্প প্রাণ, এরপরেরটা মহাপ্রাণ। আর এটা কি? এটা হচ্ছে নাসিক্য, তাই না? এটা নাসিক্য বর্ণ। ওকে, তাহলে নাসিক্য বর্ণ ওকে বাদ দিয়ে দিলাম। এখন আমাকে বের করতে বলছে কোনটা ঠিক। তাহলে দেখেন বর্গীয় জ হচ্ছে অল্প প্রাণ। আচ্ছা, এখন আমরা দেখব অঘোষ আর ঘোষের ব্যাপারটা। অঘোষ, প্রথম দুইটা যে লাইন, এই প্রথম দুইটা লাইন হচ্ছে অঘোষ। প্রথম দুইটা লাইন কি? প্রথম দুইটা লাইন অঘোষ, পরের 3টা লাইন হচ্ছে ঘোষ, ঠিক আছে? পরের 3টা লাইন ঘোষ, পরের 3টা কলাম হচ্ছে ঘোষ, প্রথম দুইটা কলাম অঘোষ। তাহলে জ বর্গীয় জ কি হচ্ছে? ঘোষ অল্প প্রাণ, ঘোষ অল্প প্রাণ, ঘোষ অল্প প্রাণ। তাহলে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? আর ঝ, ঝ হচ্ছে ঘোষ এবং মহাপ্রাণ, ছ হচ্ছে ঘোষ এবং মহাপ্রাণ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন এ, ঘোষ অল্প প্রাণ, ঠিক আছে? দেখেছেন, হাতে নাতে কলম দিয়ে দেখাই দিছি একদম। এখন যে ভুল করবেন একদম কলম ছুঁড়ে বাড়ি মারবো। ওকে, এবার 10 নাম্বার, সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়, কোন কারকে বিভক্তি? সবাই একটু কমেন্ট করেন। গুরু মহাশয় আন্ডারলাইন করে দিছে, তার মানে এই যে জ্ঞান দেন দেখে, শিষ্যে দেখে যারা আবেগে আপ্লুত হয়ে যাবেন তাদের জন্য কিন্তু এই কোশ্চেনে আন্ডারলাইন করে দিয়েছে গুরু মহাশয় জ্ঞান দেন। তাহলে এই আন্ডারলাইন করা কোনটা, কোন কারকে বিভক্তি? আন্ডারলাইন করা শব্দটা কোন কারকে বিভক্তি? একটু কমেন্ট করে জানাইতে হবে, একটু দ্রুত কমেন্ট করে জানাইতে হবে আন্ডারলাইন করা শব্দটা কোন কারকে বিভক্তি, কোন কারকে বিভক্তি। 10 নাম্বার প্রশ্ন, আন্ডারলাইন করা কারকটা কোন কারকে বিভক্তি। ভেরি গুড। সর্বশেষে জ্ঞান দেন, ভাই জ্ঞান দেন, পাতা দেন, ছাতা দেন, খাতা দেন, যাই দেন, কে দেয়? যে দেয় সে হচ্ছে কর্তা, মানে যে কাজটা করতেছে সে হচ্ছে কর্তা। তাহলে ডেফিনেটলি কর্তা হচ্ছে গুরু মহাশয়, এবং গুরু মহাশয়ের সাথে কোনো বিভক্তি নাই, এর জন্য এটা কর্তায় শূন্য বিভক্তি। সো এটা রাইট অ্যান্সার। ওকে, এবার পরের প্রশ্ন, নিচের কোনটি অসমীকরণের উদাহরণ? এখন আমরা ধ্বনি পরিবর্তনে ঢুকে যাব। ধ্বনি পরিবর্তন ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আপনাদের জাহাঙ্গীরনগরের জন্য এবং অ্যাডমিশনের জন্য। ধ্বনি পরিবর্তনে অসমীকরণ ব্যাপারটা কি একটু চিন্তা করেন। দেখেন, সমীকরণ মানে কি? আমরা ছোটবেলায় শিখেছি যে এই সমীকরণ মানে এই পাশেও যা ওই পাশেও তা হইতে হয়, তাই না? আর অসমীকরণ মানে কি? তার মানে অসমান, অসমান, এইদিকেও যা ওইদিকেও তা হবে না, অসমান। এই অসমানের কাজটা করে একটা আকার, অসমানের কাজটা কি করে? আকার। দেখেন, এই যে এই সাইডেও যা এই সাইডেও তা, এই সাইডে ছিল ধপ এই সাইডেও ছিল ধপ, ঠিক আছে? একটা আকার তাদেরকে অসমান করে দিল, তাহলে কি হয়ে গেল? ধপা ধপ। আবার সেম ভাবে দেখেন, এই সাইডে ছিল ঝড় এই সাইডেও ছিল ঝড়, একই টাইপের ছিল, তাই না? সমীকরণ ঠিক ছিল। অসমীকরণ কে করে দিল? একটা আকার, তাহলে কি হয়ে গেল? ঝরা ঝড়। তাহলে অসমীকরণের ব্যাপারটা কি? ধপ ধপ কি হয়ে গেল? ধপা ধপ। এই ব্যাপারটা হচ্ছে অসমীকরণ, ঠিক আছে? এই ব্যাপারটাকে আমরা কি বলি? অসমীকরণ, ঠিক আছে?
অসমীকরণ। ভেরি গুড। এবারে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। আচ্ছা, এই পরের প্রশ্নে যাওয়ার আগে আপনারা একটু কমেন্ট করে জানান যে অসমীকরণ হচ্ছে ধপ ধপ ধপাধপ, ঠিক আছে, এটা আপনারা বুঝছেন। তাহলে আমাকে একটু আপনারা কমেন্ট করে জানান যে বিষমীভবন, বিষমীভবন কাকে বলে? এই অসমীকরণ আর বিষমীভবনটা হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে গুলাই ফেলেন। আপনারা একটু কমেন্ট করে জানান তাহলে বিষমীভবনটা কাকে বলে? বিষমীভবন কাকে বলে? অসমীকরণ আমরা বুঝেছি, অসমীকরণ কি? ঝরাঝড়, একই টাইপের থাকবে, মাঝখানে একটা আকার বসবে, ঝরাঝড়। বিষমীভবনটা কি? বিষমীভবন হচ্ছে পরস্পর যদি একই বর্ণ বসে, দেখেন ল ল একই বর্ণ, তাহলে এটাকে আমরা কি করব? একটা বর্ণকে চেঞ্জ করে দিব, এবং এই ব্যাপারটাই হচ্ছে বিষমীভবন। এই ব্যাপারটা কি? বিষমীভবন। ঠিক আছে, আপনি কমেন্টে রিপ্লাই দেন না। আরে ভাই, কমেন্টে রিপ্লাই দিব, পড়াইতেছি, ক্লাস করাইতেছি, এখানে কমেন্টে রিপ্লাই কেমনে দিব ভাই? আপনাকে চিঠি লিখে দিব না, ক্লাস শেষ হোক আপনাকে একটা তাল পাতায় পুঁথিতে চিঠি লিখে দিব না, ঠিক আছে? কমেন্টে রিপ্লাই, কমেন্টে রিপ্লাই, আমি সবার কমেন্ট দেখতেছি, সবাই হচ্ছে যারা যারা উত্তর বলতেছে তাদের সবার কমেন্ট আমি দেখতেছি, সবার কমেন্ট দেখতেছি, এবং একই সাথে আপনাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? ওকে, দুটো সমবর্ণের মধ্যে একটা পরিবর্তন, বিষমীভবন। ভেরি গুড। বিষমীভবন মানে অ্যাক্সিডেন্ট। হাফসা, আপনি তো পুরা অ্যাক্সিডেন্ট বানাই দিলেন। বিষমীভবন মানে অ্যাক্সিডেন্ট না, ধ্বনি বিপর্যয় মানে অ্যাক্সিডেন্ট। ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে এই দিকের শব্দ এই সাইডে চলে আসবে, এই সাইডের শব্দ এই সাইডে চলে আসবে, এই ব্যাপারটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, এবং এটাকে বলে ধ্বনি বিপর্যয়, ঠিক আছে? ধ্বনি বিপর্যয়। ওকে, আচ্ছা, এবার 12 নাম্বার প্রশ্ন। ভেরি গুড। 12 নাম্বার প্রশ্ন আসার আগেই সবাই অ্যান্সার করে দিচ্ছে, খুবই ভালো। 12 নাম্বার, চর্যাপদে কোন পেশায় একজন তাঁতি ছিলেন? চর্যাপদের পদকর্তা, পদকর্তা তিনি অবশ্যই একজন কবি, কিন্তু তিনি পেশায় একজন তাঁতি ছিলেন। তিনি, তার নাম কি বলেন তো? তার নাম হচ্ছে ঢেন্ডন পাদানাম। এখানে টেঙ্গুন লেখা আছে, টেঙ্গুন, রাইট অ্যান্সার হচ্ছে ঢেন্ডন, ঠিক আছে? ঢেন্ডন, ঢেন্ডন পাদানাম। পাদানামকে সংক্ষেপে পাও বলা হয়, ঠিক আছে? ঢেন্ডন, ঢেন্ডন পাদানাম। হ্যাঁ হ্যাঁ, এটা বানানটা ভুল আছে, ঢেন্ডন, ঢেন্ডন পা হবে, ঠিক আছে? ঢেন্ডন পাদানাম, এটা ড, ঠিক আছে? এটা ড, ঢেন্ডন পাদানাম। ওকে, ধ্বনি বিপর্যয় মানে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ঢেন্ডন পাদানাম একজন তাঁতি ছিলেন। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার প্রশ্ন, নীল লোহিত এর সঠিক ব্যাস বাক্য কোনটা? নীল লোহিত, এটা সঠিক ব্যাস বাক্য। নীল যে লোহিত, ও মাগো, যা নীল তাই লোহিত, নীল অথচ লোহিত, নীলের লোহিত। এবার বলেন ব্যাস বাক্য কোনটা হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? কেমন নাম? আচ্ছা, এই যে ভর্তি পরীক্ষা দিবেন কয়েকদিন পরে, এখন যদি আপনারা এইসব নাম শুনে হাসাহাসি করেন তাহলে কি করতে মন চায় আপনাদেরকে বলেন তো? কি করতে মন চায়? আপনারা এখন নাম ধরে ধরে হচ্ছে হাসতেছেন, তার মানে এতদিন আপনারা এগুলা পড়েন নাই। যারা এখন এগুলা নাম শুনে হাসতেছেন তারা আসলেই এখন আপনাদের নাম ধরে ধরে কয়েকদিন পরে দেখবেন মানুষ হাসবে, তখন কি হবে বলেন তো? ঢেন্ডন পাদানাম। এই পাদানাম এখনকার দিনে যে বংশগত যে নামগুলো আছে, চৌধুরী, খান, তারপর হচ্ছে বেগম, আক্তার, এগুলো দেখে যে আপনাদের এগুলো যে আমাদের আছে, এই জিনিসগুলো হচ্ছে তখনকার বংশ হিসেবে পাদানাম কথাটা ইউজ করা হইতো, ঠিক আছে? এটা হচ্ছে বংশভিত্তিক নাম, ঠিক আছে? পাদানাম, ঠিক আছে? এটা তার উপাধি। ওকে, আর এখন যে রহিম, করিম, জরিম, জব্বার, এইসব নাম যদি আগেরকার মানুষ শুনতো তাহলে আগেরকার মানুষও হাসতো আপনাদের নাম শুনে, ঠিক আছে? সো ওদের নাম শুনে আপনারা এত আবেগে হাসেন না। এ নাম্বার। ওকে, 14 নাম্বারের রাইট অ্যান্সার কি হবে? 14 নাম্বারের রাইট অ্যান্সার হবে নীল যে লোহিত। রাইট অ্যান্সার হচ্ছে নীল যে লোহিত। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, 15 নাম্বার প্রশ্ন, যশ ইচ্ছা এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? যশ ইচ্ছা এর সঠিক সন্ধি বিচ্ছেদ, যশ ইচ্ছা এর সঠিক সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে? নীল যে লোহিত। ওকে, এবার 15 নাম্বার প্রশ্ন। 15 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে বলেন? 15 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে?
ওকে, 15 নাম্বারের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? যশ ইচ্ছা এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? যশ ইচ্ছা এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? যশ প্লাস ইচ্ছা, যশ প্লাস ইচ্ছা একটা হসন্ত আছে, যশ প্লাস ইচ্ছা এখানে একটা বিসর্গ আছে, আর যশ প্লাস ইচ্ছা। রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করেন, একটু দ্রুত কমেন্ট দেখতে চাই, একটু দ্রুত কমেন্ট দেখতে চাই, একটু দ্রুত কমেন্ট করেন। ওকে, যশ ইচ্ছা এর হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? একটু দ্রুত কমেন্ট করেন। যশ ইচ্ছা এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? যশ প্লাস ইচ্ছা, হ্যাঁ যশ প্লাস ইচ্ছা, এবং অবশ্যই অবশ্যই এখানে একটা হসন্ত আছে, সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 16 নাম্বার প্রশ্ন। 16 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। বাক্যে মরি মরি কোন জাতীয় অব্যয়? বাক্যে মরি মরি কোন জাতীয় অব্যয়? রাইট অ্যান্সার কি হবে আমাদের 16 নাম্বার প্রশ্নের অ্যান্সার? ঠিক আছে আপু, আপনার কষ্ট হয় না একটা না ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, আপনাদের জন্য এতটুকু এফোর্ট দিতেই হবে। যখন চান্স পাবেন তখন মনে রাখবেন যে আপুরা ভাইরা আপনাদের জন্য কতটুকু এফোর্ট দিয়েছিল। যেহেতু আপনারা কষ্ট করে সারাদিন ক্লাস করতে পারতেছেন, অবশ্যই আপনাদের কষ্টকে সম্মান দিতে হলে আমাদেরকেও আপনাদের প্রতি এফোর্ট দিতেই হবে। ক্লাস না করাইলে চান্স কিভাবে পাবেন? সো আপনাদের জন্য এফোর্ট তো দিতেই হবে, তাই না? ওকে, 16 নাম্বার প্রশ্নের অ্যান্সার দ্রুত দ্রুত অ্যান্সার করেন তো, দ্রুত দ্রুত। ওকে, মরি মরি এই বাক্যে কোন শ্রেণীর অব্যয়? এটা কোন শ্রেণীর অব্যয়? 16 অ্যান্সার হচ্ছে অপশন সি, অনন্যই। এটা অনন্যই শ্রেণীর অব্যয়। এবার 17, নিচের কোন শব্দ দুটি একই ভাষা থেকে বাংলায় আসছে? একই ভাষা, বেগম তারিখ, বেগম কুলি, তারিখ টহল, কোরমা টহল। এই যে দেখেন শব্দের শ্রেণী বিভাগ থেকে আপনাদের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। আমি বলছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শব্দের শ্রেণী বিভাগ এবং হচ্ছে বাক্য, এই দুটো, এবং একই সাথে ধ্বনি বর্ণ, এই জিনিস এইখান থেকে আপনাদের প্রশ্ন মাস্ট বি আসবে বাংলা ব্যাকরণের। ঠিক আছে, সো কোন দুটো শব্দ থেকে যদি প্রশ্ন আসে তাহলে ডেফিনেটলি বিদেশি ভাষার শব্দ। ঠিক আছে, বিদেশি ভাষার যে শব্দ সেখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। সো কোন দুটো শব্দ একই ভাষা থেকে বাংলায় আসছে এটা একটু আপুকে কমেন্ট করে জানান, এটা একটু আপুকে কমেন্ট করে জানান। বাহ, অনেকগুলো অ্যান্সার দেখতে পাচ্ছি, অনেকগুলো অ্যান্সার দেখতে পাচ্ছি একই সাথে। কেন এতগুলো অ্যান্সার কেন আসে? এক একজন এক একটা অ্যান্সার দিচ্ছে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? 17 রাইট অ্যান্সার কি হবে? 17 রাইট অ্যান্সার হবে বেগম এবং তারিখ একই ভাষা থেকে বাংলায় এসেছে। বেগম তারিখ একই ভাষা থেকে বাংলায় আসছে, বিদেশি শব্দ। এবার 18 নাম্বার প্রশ্ন, সে মরবে তবুও এ কথা বলবে না। কি ধরনের বাক্য? সে মরবে তবুও এ কথা বলবে না। একটু দেখেন তো, সে মরবে, এখানে একটা দাড়ি দেন মনে মনে, এখানে একটা মনে মনে দাড়ি দেন। এটা একটা খণ্ডবাক্য না? মনে মনে দাড়ি দেন, দেখেন তো এটা একটা বাক্য হয়েছে নাকি? সে মরবে, অবশ্যই এটা একটা স্বাধীন বাক্য হয়ে গেছে। এটা কি একটা বাক্য হইতে পারছে? যদি দাড়ি দেওয়ার পরে এটা একটা বাক্য হইতে পারে, সে মরবে, তাহলে এটা যদি একটা বাক্য হয় তাহলে পুরা বাক্যটাকে আমরা বলবো যৌগিক বাক্য। ঠিক আছে, সে মরবে তবুও এ কথা বলবে না, তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো যৌগিক বাক্য। সে মরবে এতটুকু যদি একটা বাক্য হয়, স্বাধীন বাক্য, তাহলে পুরো বাক্যটাকে আমরা বলবো যৌগিক বাক্য। ঠিক আছে, ওকে। এবার 19 নাম্বার প্রশ্ন, কোনটি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি? অনুভূতিজাত মানে অনুভূতি মানে আবেগ, আবেগের চোটে আমি কল্পনা করে যে সাউন্ডটাকে পাই সেটা হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি। ঠাঠা রোদ, গরম গরম জিলাপি, জ্বর জ্বর লাগছে, ভয়ে ভয়ে ছিলাম। রাইট অ্যান্সার কি হবে? কাল্পনিক ধ্বনি, কাল্পনিক ধ্বনি, অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি। 19 নাম্বার প্রশ্ন, 19 নাম্বার প্রশ্ন আমাদের কোনটা হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি কোনটা হবে? রাইট অ্যান্সার কোনটা হবে?
একটু দ্রুত কমেন্ট করেন। 19 নাম্বারের রাইট অ্যান্সার কোনটা হবে? যৌগিক, যৌগিক, হ্যাঁ যৌগিক হবে। এবার 19 নাম্বারের রাইট অ্যান্সার কোনটা হবে সেটা একটু কমেন্ট করে আপুকে জানাই দেন। 19 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কোনটি? অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি, ঠাঠা রোদ, গরম গরম জিলাপি। দেখেন গরম গরম জিলাপি এটা কিন্তু কাল্পনিক ধ্বনি না। জ্বর জ্বর লাগছে এটাও কিন্তু কাল্পনিক ধ্বনি না, ঠিক আছে। ভয়ে ভয়ে ছিলাম, ঠাঠা রোদ, রাইট অ্যান্সার কি হবে বলেন তো? ভয়ে ভয়ে ছিলাম, এই ভয়ে ভয়ে থাকাটাও কিন্তু কাল্পনিক ধ্বনি না, ঠিক আছে। আমার অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি হচ্ছে ঠাঠা রোদ, ঠিক আছে। অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি হচ্ছে ঠাঠা রোদ, রাইট অ্যান্সার হচ্ছে ঠাঠা রোদ। অনুভূতিজাত রাইট অ্যান্সার হচ্ছে ঠাঠা রোদ। ওকে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ঠাকুর শব্দের ঠিক স্ত্রীবাচক শব্দ নয় কোনটা? ঠাকুরন, ঠাকুরন, ঠাকুরাইন, ঠাকুরানী। ওকে, ঠাকুরন, ঠাকুরাইন এবং ঠাকুরানী তিনটাই হচ্ছে আমাদের স্ত্রীবাচক শব্দ, কিন্তু ঠাকুরন বানানটা একটু দেখতে হবে। দেখেন দুইটাতে দুই রকম বানান আছে, ঠাকুরুন একটা আছে, একটাতে আছে হচ্ছে ঠাকুরুন। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? আমাদের 20 নাম্বারের রাইট অ্যান্সার কি হবে? ঠাকুর। ঠাকুর শব্দের কতগুলো, ঠাকুর শব্দের কতগুলো স্ত্রীবাচক শব্দ, তাই না? ঠাকুর শব্দের স্ত্রীবাচক শব্দ, ঠাকুর শব্দের স্ত্রীবাচক শব্দ ঠাকুরানী, কিন্তু শব্দ নয় কোনটা হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? ঠাকুর শব্দের স্ত্রীবাচক না কোনটা? আচ্ছা, এটার তিনটা, ঠাকুর শব্দের তিনটা স্ত্রীবাচক শব্দ আছে, ঠিক আছে। একটা হচ্ছে ঠাকুরানী, ঠিক আছে, একটা হচ্ছে ঠাকুরানী, আরেকটা হচ্ছে ঠাকুরাইন, একটা হচ্ছে ঠাকুরাইন, ঠাকুরানী, আরেকটা হচ্ছে ঠাকুরুন, একটা হচ্ছে ঠাকুরুন। তাহলে বাদ কোনটা গেল বলেন তো? বাদ কোনটা গেল? 20 এর রাইট অ্যান্সার কোনটা? কোনটা? বাহ, খুব কনফিডেন্সের চোটে 20 এর রাইট অ্যান্সার দিছে অর্নিফা, হচ্ছে সি, ঠাকুরাইন। না, তিনটাই হচ্ছে আমাদের স্ত্রীবাচক শব্দ, কিন্তু স্ত্রীবাচক শব্দ না হচ্ছে ঠাকুরুন। ঠাকুরুন হচ্ছে রাইট অ্যান্সার না, রাইট অ্যান্সার হচ্ছে ঠাকুরানী, ঠাকুরাইন, ঠাকুরুন। এই তিনটাই হচ্ছে ঠাকুর শব্দের স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে। স্ত্রীবাচক শব্দ তাহলে না কোনটা? স্ত্রীবাচক শব্দ না হচ্ছে অপশন এ, ঠাকুরুন। ওকে, খুবই খুবই কনফিউজিং, এগুলো যখন দেখবেন একই টাইপের শব্দ তখন হচ্ছে মাথা আওলায় ঝাওলায় যায়। এর জন্য এই টাইপের শব্দগুলো যদি বেশি প্যারা মনে হয় তাহলে এই টাইপের শব্দগুলো স্কিপ করে বাকি প্রশ্নগুলো আগে অ্যান্সার করে ফেলবেন, তারপরে যখন দেখবেন বাকি প্রশ্নের অ্যান্সার, কারণ প্রশ্ন পাওয়ার পর একটা চাপ কাজ করে মাথার মধ্যে যে এটা শেষ করে ওইটায় যেতে হবে। সো আগে প্রশ্নগুলো সলভ করে এরপর আবার ফেরত আসবেন এই শব্দে, এই প্রশ্নে, তারপর সেই প্রশ্নগুলো আবার চিন্তা করবেন, একটু সময় নিয়ে চিন্তা করবেন, তারপর ঠান্ডা মাথায় অ্যান্সার দিবেন। ওকে, আচ্ছা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা সবাই জানেন যে খন্দকার জিকে এবং জাহাঙ্গীরনগর জিকেটা কত পরিমাণে এই বইটা সবাই নিজের সঞ্চয়ে রেখেছে, সংগ্রহে রেখেছে। সো এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা যাচ্ছি 21 নাম্বার প্রশ্নে। এ ধন সম্পদ তোমার জন্য বাক্যটিতে জন্য যে অনুসর্গটা ব্যবহৃত হয়েছে এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যক্তি অর্থে, সঙ্গী অর্থে, নিমিত্ত অর্থে, মালিকানা অর্থে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? দুটোই আছে, বাহ, দুটোই আছে। বই আছে, ঠাকুরাইন দেওয়া আছে। ঠাকুরাইন তো হবে, ঠাকুর শব্দের স্ত্রীবাচক শব্দ হবে ঠাকুরাইন, হবে না হচ্ছে ঠাকুরুন, ঠিক আছে। যমজের মতো অপশন হয়। হ্যাঁ, 21 নাম্বারের রাইট অ্যান্সার কি হবে? 21 নাম্বারের রাইট অ্যান্সার, ভেরি গুড, নিমিত্ত। অনেকে জানে না এই নিমিত্ত মানে কি। নিমিত্তর ইংলিশ হচ্ছে ফর, নিমিত্ত, জন্য, জন্য, নিমিত্ত একই জিনিস, ঠিক আছে। তাহলে তোমার জন্য মানে হচ্ছে শুধুমাত্র অনলি ফর ইউ, ঠিক আছে। খুব সুন্দর করে বলছে, দেখো ধন সম্পদ সব আমাকে দিয়ে দিছে, খুব সুখের কথা। এটা হচ্ছে নিমিত্ত অর্থে ব্যবহৃত, নিমিত্ত অর্থে ব্যবহৃত। এর পরের প্রশ্নে যাচ্ছি, পরের প্রশ্ন 22 নাম্বার প্রশ্ন। কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টি খণ্ড রয়েছে। কয়টা খণ্ড রয়েছে? 13টি খণ্ড রয়েছে, ঠিক আছে, 13টি খণ্ড রয়েছে। সবাই একটু বলেন তো, খণ্ডগুলো লিখে দিব নাকি? সবাই একটু বলেন তো, শ্রীকৃষ্ণ কীর্তনের যে খণ্ড রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডগুলো রয়েছে সেই খণ্ডগুলোর নামগুলো কি লিখে দিব নাকি বলেন তো?
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে 13টি খণ্ড রয়েছে সেই খণ্ডগুলোর নাম কি লিখে দিব নাকি? 13টি খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তনের যে 13টি খণ্ড রয়েছে সবাই একটু লেখেন তো। চলেন, জন্মখণ্ড, তারপর হচ্ছে তাম্বুল খণ্ড, তাম্বুল মানে হচ্ছে পান, ঠিক আছে, খণ্ড খণ্ড না লিখি, তাই না, খণ্ড খণ্ড না লিখি, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, তারপর হচ্ছে দান খণ্ড, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড। এরপরে চলে গেছে নৌকা খণ্ড, এরপরে কোথায় চলে গেছে? নৌকা খণ্ড, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড। এরপরে চলে গেছে হচ্ছে ভার খণ্ড, নৌকা খণ্ডের পরে হচ্ছে ভার খণ্ড, ভার খণ্ড। এরপর 6 নম্বরে চলে আসতেছি, 6 নম্বরে হচ্ছে ছত্রখণ্ড, ছত্রখণ্ড। এরপরে চলে আসতেছি নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড। এরপরে চলে আসতেছে বৃন্দাবন খণ্ড, বৃন্দাবন খণ্ড, ঠিক আছে। এরপর 8 নম্বরে চলে যাচ্ছে কালীয় দমন খণ্ড, কালীয় দমন খণ্ড। এবারে 9 নম্বরে চলে যাচ্ছে বৃন্দাবন খণ্ড লিখছি, কালীয় দমন খণ্ড লিখছি। এরপরে চলে যাচ্ছে হচ্ছে যমুনা খণ্ড, ঠিক আছে, যমুনা খণ্ড, কালীয় দমন খণ্ড। এরপরে চলে যাচ্ছে হচ্ছে যমুনা খণ্ড, যমুনা খণ্ড। ওকে, 9 নম্বরে চলে যাচ্ছে হচ্ছে যমুনা খণ্ড, যমুনা খণ্ড। এরপরে 10 নম্বরে চলে যাচ্ছে হার খণ্ড, কোন খণ্ড? হার খণ্ড। এবার আরো 3টা বাকি আছে, তাই না? 10 নম্বরে হার খণ্ড, 11 নম্বরে হচ্ছে বান খণ্ড, বান খণ্ড। এবারে 22 নম্বরে হচ্ছে 12 নম্বরে হচ্ছে বংশী খণ্ড, 13 নম্বরে হচ্ছে রাধা বিরহ খণ্ড, রাধা বিরহ খণ্ড। এই যে 13টা পর্ব রয়েছে, এই 13টা খণ্ডতে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শেষ। আপনাদের অনেক অনেক পরিমাণে হচ্ছে কোশ্চেন আসতে পারে এখান থেকে, এর জন্য 13টা খণ্ড একসাথে লিখে ফেললাম। জন্মখণ্ড তাম্বুল, এই তাম্বুল কথার মানে কি? তাম্বুল খণ্ড মানে, তাম্বুল মানে হচ্ছে পান, ঠিক আছে। কৃষ্ণ রাধার কাছে পান পাঠায়, কেন? কারণ পান হচ্ছে হার্ট শেপের, আপনারা যেমন ফুল পাঠান, তিনি হচ্ছে পান পাঠাইছিল। তারপর দান খণ্ড, দান খণ্ডতে কৃষ্ণ হচ্ছে রাধার কাছে দান চায়, মানে রাধা যে এত বড় হয়েছে তার জন্য ভ্যাট চায়, ঠিক আছে। নৌকা খণ্ড, নৌকা খণ্ডে রাধা আর কৃষ্ণের প্রেম শুরু হয়। ভারখণ্ড, ভারখণ্ডে রাধা যে মথুরায়, রাধা যে দুধ দই বেচতে যাইতো, সেই জিনিসগুলো, সেই কলসিগুলো কৃষ্ণর মাথায় দিয়ে দেয়, এর জন্য এটা হচ্ছে ভারখণ্ড। ছত্রখণ্ডতে রাধা হচ্ছে কৃষ্ণকে ইউজ করে, রাধা হচ্ছে কৃষ্ণকে দিয়ে রাধার মাথায় ছাতা ধরায়। ছত্র মানে কি? ছাতা, ছাতা ধরায় রাধার মাথায়, কৃষ্ণ ছাতা ধরে থাকে। সো কৃষ্ণর অনেক পরিমাণে হচ্ছে ইগোতে লাগে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বৃন্দাবন, বৃন্দাবন খণ্ড হচ্ছে বৃন্দাবন জায়গায় তাদের আবার প্রেম শুরু হয়। কালিয়া দমন, এটা একটা পৌরাণিক জিনিস, কালিয়াকে হচ্ছে দমন করে কৃষ্ণ। আচ্ছা, তারপরে যাচ্ছি যমুনা, যমুনা নদীতে একটা খণ্ড। তারপর হচ্ছে হার খণ্ড, ঠিক আছে, রাধার হার চুরি করে, এর জন্য রাধা হচ্ছে কৃষ্ণের মায়ের কাছে বিচার দেয় যে আমার হার চুরি করছে। বান খণ্ডে কৃষ্ণ রাধাকে বান মারে। তারপরে বংশী খণ্ড, বাঁশি সুরে রাধা পাগল হয়ে যায়, তিনি পটল ভাজতে গিয়ে, রাধা পটল ভাজতে গিয়ে সুপারি আছে না, পান সুপারি, সেই সুপারি ভাজা শুরু করে, বংশীখণ্ডে পাগল হয়ে যায়। এরপরে শুরু হয় রাধা বিরহ, মানে রাধা, কৃষ্ণ হচ্ছে আর রাধাকে চায় না, এর জন্য রাধা ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যায়, তার মানে রাধা বিরহ খণ্ড। এই হচ্ছে 13টা খণ্ড। এবার এই 13টা খণ্ড আমি একসাথে মুছে দিব, সবাই একটু লিখছেন না কি বলেন? তারপর আমি মুছে দিলাম। এখন এটাকে আমরা কিভাবে লিখবো? একটা ছন্দ মনে রাখি, ঠিক আছে, একটা ছন্দ মনে রাখি, চলেন। জতা দা নো ভাজ, ভেঙে ভেঙে পড়েন, জতাদা পড়েন, এরপর পড়েন নৌভাজ, ঠিক আছে, জতাদা নৌভাজ, ঠিক আছে, লিখছেন। এরপরে লেখেন হচ্ছে ব্রিকাজ, লিখছেন ব্রিকাজ। এরপরে লেখেন হাবাবরা, হাবাবরা, ওকে, জতাদা নৌভাজ বিকাজ হাবাবরা। এই যে এখানে 13টা খণ্ড আছে, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন, কালিয়া, যমুনা, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং রাধা বিরহ খণ্ড। 13টা খণ্ড এখানে আছে। সেই যুগেও চুরি হইতো? আরে হ্যাঁ রে ভাই, সেই যুগেও চুরি হইতো। চুরি একটা এমন কাজ যে সেই যুগে যুগেই হয়ে আসতেছে। ওকে, তাহলে আমরা টোটাল 13টা খণ্ড পাইলাম। তাসনিম ভেরি গুড, নিলয় ভেরি গুড,
গুড, সবাই খণ্ডগুলোর নাম লিখে দিতেছে, ভেরি গুড। যতাদা, যতাদা, এখানে যতদা না কিন্তু যতাদা, যতাদা, নৌভাজ, বৃকাজ, হাবাবরা। কৃষ্ণ ছ্যাঁকা খায় না, না কৃষ্ণ ছ্যাঁকা খায় না। কৃষ্ণ প্রথমে রাধার প্রেমে পড়ে, এরপরে তাদের মিলন হয়, তারা প্রেম করে, এরপর কৃষ্ণ হচ্ছে রাধার প্রতি বিমুখ হয়ে যায়, তারপর হচ্ছে কৃষ্ণ আর রাধাকে পাত্তা দেয় না, আর রাধা বিরহ খণ্ড শুরু হয়। ঠিক আছে, ওকে। তাহলে যতাদা, নৌভাজ, বৃকাজ, হাবাবরা, এই 13টা খণ্ড মনে রাখবেন। কোন খণ্ড তাহলে নাই শ্রীকৃষ্ণ কীর্তনে? নাই হচ্ছে প্রণয় খণ্ড, কারণ প্রত্যেকটা খণ্ডতেই তাদের প্রণয় আছে, এর জন্য এক্সট্রা করে প্রণয় খণ্ড নাই। ওকে, আচ্ছা, সো 13টা খণ্ড আমার মনে হয় আপনাদের মনে থাকবে। ঠিক আছে, ওকে। তারপর আমরা 23 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। ঠিক আছে, সেই আবু সাইদ রিমন ভণ্ডামি কম করেন। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা 23 নাম্বারে চলে যাচ্ছি। 23 নাম্বারে যাচ্ছি, তুলসী বনের বাঘ, বাগধারাটির অর্থ কি? তুলসী বনের বাঘ, এই বাগধারার অর্থ কি? দেখেন, তুলসী বন, তুলসী পাতা বলি না যে তিনি মনে হয় ধোয়া তুলসী পাতা, তাহলে তুলসী বনের যে বাঘ, এই বাগধারার অর্থ কি? সাধু, অলস, সাহসী, অসাধু বা ভণ্ড ব্যক্তি। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অসাধু, কারণ তুলসী পাতা তার মানে কি সে অনেক ভালো, কিন্তু বাঘ, তুলসী পাতার সাথে বাঘের তুলনা, তার মানে সে আসলে প্রকৃতপক্ষে মজিদ টাইপের ক্যারেক্টার, সে প্রকৃতপক্ষে মজিদ টাইপের ক্যারেক্টার, মানে অসাধু ব্যক্তি। ওকে, পরবর্তীতে 24 নাম্বার প্রশ্নে যাচ্ছি। নবী বংশ কার রচনা? নবী বংশ কার রচনা? তাহলে বান মারে কেন? আচ্ছা, বান মারে কেন? কৃষ্ণ হচ্ছে রাধাকে বান মারে, কৃষ্ণ রাধাকে জাদু করে, মানে রাধাকে হচ্ছে বান মারার ফলে ওই যে হার চুরি করার জন্য রাধা হচ্ছে কৃষ্ণের মায়ের কাছে বিচার দিয়েছিল, এর জন্য কৃষ্ণ হচ্ছে প্রতিশোধ পরায়ণ হয়ে রাধাকে হচ্ছে বান মারে, এরপর রাধা অজ্ঞান হয়ে যায়, তখন কৃষ্ণ আবার হচ্ছে রাধাকে জাগিয়ে তোলে, কৃষ্ণই বান মারে, কৃষ্ণই জাগায় তোলে। এবার 23 নাম্বার শেষ। ওকে, 23 নাম্বার আমি, আচ্ছা অভি, হ্যাঁ 23 নাম্বার তুমি। ওকে, ঠিক আছে। 24 নাম্বার, নবী বংশ কার রচনা? নবী বংশ কার রচনা? 24 নাম্বার প্রশ্ন, নবী বংশ এটা কার রচনা? দ্রুত অ্যান্সার করেন তো। নবী বংশ কোন কবির রচনা? নবী বংশ কার রচনা? ও বাবা, আচ্ছা, এখানে অনেক বেশি পরিমাণে হচ্ছে কনফিডেন্সের সাথে উত্তর দিয়ে ফেলছেন ফকির গরিবুল্লাহ। না, নবী বংশ হচ্ছে সৈয়দ সুলতানের রচনা। নবী বংশ, নবী বংশ হচ্ছে সৈয়দ সুলতানের রচনা, নবী বংশ হচ্ছে সৈয়দ সুলতানের রচনা। 24 নম্বরের অ্যান্সার হচ্ছে সৈয়দ সুলতান। 24-এর অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন ডি একদম ভূতের মতো করে সবাই দাগাইছেন, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। যার সর্বোচ্চ হারিয়ে গেছে, সর্বস্ব হারিয়ে গেছে, সব কিছু হারিয়ে গেছে, তাদেরকে আমরা কি বলতে পারি? যার সর্বস্ব হারিয়ে গেছে। এক কথায় প্রকাশ, আমাদের জাহাঙ্গীরনগরে কিন্তু এক কথায় প্রকাশ অনেক বেশি আসে, সো সুন্দর মতো এক কথায় প্রকাশ পড়ে তারপরে আসবেন, ঠিক আছে? যার সর্বস্ব হারিয়ে গেছে তাদেরকে আমরা কি বলতে পারি? তাকে কি বলা হয়? দ্রুত কমেন্ট করেন, দ্রুত। যার সর্বস্ব হারিয়ে গেছে তাকে কি বলা হয়? খুব সুন্দর, সবাই লিখেছেন সর্বস্ব হারা, সবাই লিখেছেন, কংগ্রাচুলেশন, অভিনন্দন, আপনাদেরটা ভুল হয়েছে। যিনি বলেছেন সর্বঋত তাও হবে না, রাইট অ্যান্সার হবে ঋত সর্বস্ব, রাইট অ্যান্সার হবে ঋত সর্বস্ব। যার সর্বস্ব হারিয়ে গেছে তাকে বলা হয় ঋত সর্বস্ব, ঠিক আছে? ওকে, আর এই যে দেখেন, একটু দেখেন, হয়ের পাশে যে একটা চিহ্ন দেয়া আছে, হয়ের পাশে যে একটা চিহ্ন দেয়া আছে, আপনারা বলেন তো এটা কি? হয়ের সাথে রিকার, ঠিক আছে? হয়ের সাথে রিকার, ভুলেও কিন্তু আবার হয়ের সাথে ধ মনে করেন না, এটা হয়ে রিকার। ওকে, আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। যার সর্বস্ব হারিয়ে গেছে এটা তো দাগাইলাম। জীবনানন্দ দাশকে কোন সাহিত্যিক নির্জনতম কবি আখ্যা দিয়েছেন? জীবনানন্দ দাশকে নির্জনতম কবি হিসেবে আখ্যা দিয়েছেন কোন কবি? এটা আপনারা সবাই জানেন, একদম মুখস্থ বিদ্যা। কোন কবি নির্জনতম কবি হিসেবে আখ্যা দিয়েছেন? সঠিকটা দেখলেন না? আচ্ছা, আমরা বুঝেছি আপনি আনিকা হচ্ছে সঠিক উত্তর দিয়েছে। ওকে, দেখা গিয়েছে সবাই হচ্ছে বেশিরভাগই হচ্ছে ভুল দিয়েছে, এজন্য আমি ওটা দেখছি। আচ্ছা,
জীবনানন্দ দাশকে কোন সাহিত্যিক নির্জনতম কবি বলেছে? সবাই একটু কমেন্ট করে জানান তো কে 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 সেই ব্যক্তি যাকে জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলছে? বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু। বুদ্ধদেব গুহু লেখা আছে, আস্তাগফিরুল্লাহ, বুদ্ধদেব বসু হবে। তিতাস একটি নদীর নাম। চলচ্চিত্রের পরিচালক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, চলচ্চিত্র অনেক ইম্পর্টেন্ট। জহির রায়হান এর কিন্তু চলচ্চিত্র খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র খুবই ইম্পর্টেন্ট। মুনির চৌধুরীর নাটক ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আপনারা একটু দেখে আসবেন, যেহেতু জাহাঙ্গীরনগরের সি ইউনিটে পরীক্ষা দিবেন, জার্নালিজম আছে, C1 ইউনিটে চলচ্চিত্র নাটক থেকে প্রশ্ন আসবে, সুতরাং পরিচালকের ব্যাপারটা একটু দেখবেন, ঠিক আছে। তিতাস একটি নদীর নাম, আরেক ফাল্গুন, এই ব্যাপারগুলো একটু দেখবেন, ঠিক আছে। হাঙর নদী, গ্রেনেড, এই চলচ্চিত্রগুলা একটু দেখবেন, ঠিক আছে। এই চলচ্চিত্রের যে পরিচালকগুলা, সেই পরিচালকের নামগুলো একটু দেখবেন, ঠিক আছে। পরিচালকের নামগুলো একটু দেখবেন। যা অ্যান্সার করতেছি ভুল হচ্ছে। এই যে বললাম, এটা একটা প্রিপারেশন যাচাই করবার জন্য লাইভ, এরকম লাইভ আগামীতে আরো অনেক হবে। প্রিপারেশনগুলো যাচাই করার জন্য আপনারা এই লাইভে যুক্ত হবেন, ঠিক আছে। এখানে ভুল করলে কিচ্ছু হবে না, জাস্ট আপনি প্রিপারেশনটা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আপনার আরো কত পড়তে হবে। তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক হচ্ছে ঋত্বিক ঘটক, ঠিক আছে। ঋত্বিক ঘটক, এই ঋত্বিক ঘটককে নিয়ে আমি যখন পরীক্ষা দেই ঢাকা ভার্সিটি 2021-22 সেশনে ডি ইউনিটে একটা প্রশ্ন আসছিল যে আমাদের যে যখন হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ যখন হয়েছিল, ওই টাইমে আপনারা সবাই জানেন যে ওই টাইমে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য টাকা হচ্ছে সঞ্চয় করা হচ্ছিল, হ্যাঁ, ওই ফান্ডটা জোগাড় করা হচ্ছিল। তখন আমরা সবাই জানি যে জর্জ হ্যারিসন বাংলাদেশ নামক গানটা গেয়েছেন, কিন্তু ওইখানে ঋত্বিক ঘটক আবার একটা সুর তিনি হচ্ছে ওইখানে হচ্ছে গেয়েছেন, সেটা হচ্ছে বাংলার ধুন। তো প্রশ্ন আসছে, বাংলার ধুন এই সুরটা তখন কে হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশে গেয়েছেন? এটা হচ্ছে ঋত্বিক ঘটক, এনাকে ভুললেন না, ঠিক আছে। একবারই প্রশ্ন রিপিট হয় না? হ্যাঁ, অবশ্যই প্রশ্ন রিপিট হয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। গিভ আ ডগ আ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম, প্রবাদটির অর্থ কি? রাইট অ্যান্সার কি হবে? 28 নাম্বার প্রশ্ন। গিভ আ ডগ আ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম, প্রবাদটির অর্থ কি? ঠিক আছে, প্রবাদটির অর্থ কি? 28 নাম্বার প্রশ্নের যে প্রবাদ আছে, সেই প্রবাদের যে বাংলা অর্থ সেটা কি হবে? বাংলা অর্থ কি হবে প্রবাদের? সেই প্রবাদের বাংলা অর্থ কি হবে? এর বাংলা অর্থ কি হবে? দ্রুত অ্যান্সার করেন। 28 নাম্বারের বাংলা অর্থ কি হবে? 28 নাম্বারের বাংলা অর্থ কি হবে? কাজের সময় কাজী, কাজ ফুরালেই পাজি। হ্যাঁ, কাজের সময় কাজী, কাজ ফুরালেই পাজি, এটা হচ্ছে আমাদের প্রবাদের বাংলা অর্থ, ঠিক আছে। কাজের সময় আসে আর কাজ ফুরালে তাদেরকে আর পাওয়া যায় না। এটার একটা উৎকৃষ্ট উদাহরণ কি জানেন? একটু টিফিন, স্কুল কলেজে যখন ছিলেন, টিফিন বক্স খুলছেন, টিফিন টাইমে দেখবেন যে আশেপাশের যত বন্ধু আছে সবাই আপনার বেস্ট ফ্রেন্ড, টিফিন টাইম শেষ কেউ আপনাকে গুনবে না। এটাই হচ্ছে এটার প্রবাদের বাংলা অর্থ, ঠিক আছে। 29 নাম্বার প্রশ্ন। ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা গানটির রচয়িতা কে? মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, ধনধান্যে পুষ্প ভরা, তারপর হচ্ছে আমার সোনার বাংলা, তারপর হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো, এই সব গানের রচয়িতা, সুরকার, গীতিকার, এই জিনিসগুলো আপনাদের জাহাঙ্গীরনগরে আসবে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাদের জাহাঙ্গীরনগরে আসবে, এগুলো একটু পড়ে আসবেন, ঠিক আছে। ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, এই গানটির রচয়িতা হচ্ছে DL রায়, দ্বিজেন্দ্রলাল রায়, ঠিক আছে। দ্বিজেন্দ্রলাল রায়, DL রায় মানে দ্বিজেন্দ্রলাল রায়, ঠিক আছে। পঞ্চকবির এক কবি দ্বিজেন্দ্রলাল রায়। আজকে আমাদের 30 নাম্বার প্রশ্ন, আমাদের শেষ প্রশ্নে চলে আসছি আমরা, একদম শেষ প্রশ্ন। নীল দর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন কে? রাইট অ্যান্সার কি হবে? এই যে নীল দর্পণ, এই নীল দর্পণ নাটকটা কে লিখেছেন বলেন তো? নীল দর্পণ নাটকটা লিখেছেন দীনবন্ধু মিত্র, আমাদের একদম আধুনিক যুগের একদম কি বলেন তো, এই টাইমটাতে আমাদের প্রথম যে নাটক সেটা হচ্ছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটা। এবং এই নীল দর্পণ
নীলদর্পণ নাটকটার যে ইংরেজি অনুবাদ সেটা কে লিখেছেন? এটা কোন জিনিসটাকে নিয়ে লেখা বলেন তো? নীলদর্পণ নাটকটা হচ্ছে নীল চাষীদেরকে নিয়ে লেখা, ঠিক আছে? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে লিখেছেন? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে লিখেছেন? ওই টাইমে মনে রাখবেন, ওই টাইমে নীলদর্পণ নাটক যখন লেখা হচ্ছিল তখন ইয়ং বেঙ্গল কি জানেন? ইয়ং বেঙ্গল হচ্ছে আমাদের যে ফোর্ট উইলিয়াম কলেজটা ছিল, আমাদের যে হিন্দু কলেজ ছিল, সেইখানে ডিরোজিও ছিল। ডিরোজিও একজন হচ্ছে ইংরেজ টিচার ছিলেন, শিক্ষক ছিলেন। তিনি যুক্তিবাদী সমাজ পছন্দ করতেন। তো তার আদর্শে বড় হওয়া তার যে ছাত্ররা ছিলেন সেই ছাত্রদেরকে বলা হয় ইয়ং বেঙ্গল, আপনারা সবাই জানেন। সো ইয়ং বেঙ্গলের একজন সদস্য হিসেবে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন। তো তিনি হচ্ছেন আমাদের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন। তো ইংরেজি অনুবাদ কে করেন? মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্ত, ভেরি গুড। সাহিত্য থেকে কি কি লাগবে একটু হেল্প করেন। সাহিত্য থেকে লাগবে হচ্ছে আপনাদের চর্যাপদ লাগবে, প্রথম যুগের মানে প্রাচীন যুগের চর্যাপদ লাগবে। এরপরে লাগবে হচ্ছে মধ্যযুগ থেকে আপনি মঙ্গল কাব্য পড়বেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়বেন, বৈষ্ণব পদাবলী পড়বেন। শেষ আধুনিক যুগে চলে যাবেন। আধুনিক যুগে আসবে হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক নাটক, বাংলা সাহিত্যের প্রথম কাব্য, প্রথম কবিতা, বাংলা সাহিত্যের প্রথম বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধকে শুরু করেছেন লেখা, প্রবন্ধে কার হাত ছিল? এরপরে আপনার প্রশ্ন আসবে হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে গদ্য ছন্দের প্রবর্তককে, বাংলা সাহিত্যে ছোট গল্পের জনককে। এই টাইপের প্রশ্নগুলো আসবে, অবজেক্টিভগুলো, এমসিকিউ গুলো অনেক বেশি আসবে। নীল বিদ্রোহের আলোকে রচিত, ভেরি গুড রাব্বি। ওকে, সো সবাইকে জেইউ ক্র্যাশ কোর্স সম্পর্কে একটু বলেন। জেইউ ক্র্যাশ কোর্স এমনই একটা কোর্স যেখানে হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য আমরা এই কোর্সটা সাজিয়েছি এবং শুধুমাত্র 499 টাকায় আপনি জেইউ ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারেন। সেই কোর্সে যদি আপনি ভর্তি হন তাহলে ওই কোর্সে যতগুলো স্লাইড বানানো হয়েছে, যতগুলো লেকচার, সবগুলো লেকচারের স্লাইড আপনি পিডিএফ হিসেবে পেয়ে যাবেন। দ্যাট মিনস জাহাঙ্গীরনগরের জন্য আমরা যেই টপিকগুলো ইম্পর্টেন্ট, যেই টপিকগুলো আমরা পড়াই ক্লাসে, সেই টপিকগুলোর স্লাইডগুলো আপনি পিডিএফ আকারে পেয়ে যাবেন। একই সাথে আপনি কি করবেন, আপনার প্রতিনিয়ত ক্লাস টেস্ট পরীক্ষা সবই হবে। সেই সাথে সাথে আপনি কি বেনিফিট পাবেন? আপনি জেইউ বুস্টার, জানেন যে জেইউ বুস্টার আমাদের জাহাঙ্গীরনগরের জন্য তৈরিকৃত একটা বই, যেটাতে আপনি প্রচুর পরিমাণে মডেল টেস্ট সবকিছুই পাবেন। সো জেইউ বুস্টার পুরো বইটার পিডিএফ আপনি পেয়ে যাবেন। সো আপনি 499 টাকায় সবকিছু পেয়ে যাবেন বান্ডেল, ঠিক আছে? এবং ক্লাস চলবে এই জেইউ কোর্সটা, জেইউ ক্র্যাশ কোর্সের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো চলবে একদম জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। আমরা পুরো ম্যারাথন, দরকার হলে ম্যারাথন ক্লাসও নিব ইনশাল্লাহ। সুতরাং সবাই জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিতে মাত্র 499 টাকায় ভর্তি হয়ে যান, যারা এখনো ভর্তি হন নাই জেইউ ক্র্যাশ কোর্সে, ঠিক আছে? আপনার ক্লাস অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। পেইড ব্যাচে ভর্তি হলাম, অসংখ্য ধন্যবাদ। দোয়া দেন, আপনার জন্য অনেক দোয়া, আপনিও আমাকে দোয়া দেন। আমার পরীক্ষা, ওকে, বন্ধু কমেন্ট করছে। যাই হোক, আপনাদের সবার জন্য শুভকামনা। আপনাদের সবার সাথে দেখা হবে আবারও আমাদের কোনো একটা পেজের লাইভ ক্লাসে। যারা যারা এখনো ভর্তি হন নাই, পাপিরা একটু দ্রুত ভর্তি হয়ে যান আমাদের পেইড ব্যাচে, এবং দেখা হবে পেইড ব্যাচের নেক্সট লেকচারের ক্লাসে। সবার জন্য শুভকামনা, পড়তে বসেন। আজকের ক্লাসে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।